সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান। সৌরভ ভাই, স্বাগত। ভাই, আমার দেশ আজকের শিরোনাম হচ্ছে ছাত্রদল সহ 5 প্যানেলের জাকসু নির্বাচন বর্জন, রাতের ভোটের কারিগররা পেয়েছেন 270 ফ্ল্যাট। মানবজমিন জাকসু ভোটের নানা অভিযোগ, বিশৃঙ্খলা, জটিল পরিস্থিতি নেপালে। কালবেলা ইসলামী দলের জোট কতদূর, ছাত্রদল সহ 5 প্যানেলের জাকসুর ভোট বর্জন। আমাদের সময় জুলাই সনদ চূড়ান্ত বাস্তবায়ন নিয়ে এখনও মতানৈক্য। গণতান্ত্রিক উত্তরণে বড় চ্যালেঞ্জ অনৈক্য। সময়ের আলো, জটিল সমীকরণের রাজনীতি, বর্জন, অসঙ্গতি, হট্টগোল, জাকসু নির্বাচন। দেশ রূপান্তর, ছাত্রদল সহ 5 প্যানেলের বর্জন, কতদূরে রাজনৈতিক সমাধান। খবরের কাগজ, নানা অভিযোগ, জাকসুতে ভোট, ডাকসুর ফলাফল রাজনৈতিক দলের জন্য যে বার্তা দিল। আলোকিত বাংলাদেশ, ছাত্রদল বামের বর্জনের মধ্যেই ভোটের উৎসব, জুলাই সনদ বাস্তবায়নে 4 সুপারিশ। দিনকাল, ছাত্রদল সহ 4 সংগঠন ও 5 স্বতন্ত্র প্রার্থীর জাকসুর ভোট বর্জন। জুলাই সনদ বাস্তবায়নের ব্যতি রেখে রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করতে পারবে না, সালাউদ্দিন। শিরোনামে জাকসু এবং জাকসু নির্বাচনটা আপনি জানেন যে বর্জন করা হয়েছে। 8টা প্যানেলের মধ্যে 5টা প্যানেলই বর্জন করেছে, ছাত্রদল সহ। সর্বশেষ এখন ভোট গণনা চলছে, শেষ রাত হয়ে যেতে পারে, কারণ ম্যানুয়াল সিস্টেমে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের যে মেশিন ORM, যেটা নিয়ে আর অভিযোগ থাকার কারণে সেই অভিযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে। সেই কারণে এখন ম্যানুয়াল সিস্টেমে ভোট গণনা চলছে, সো দেরি হতে পারে অনেক। না, যেখানে 8টি প্যানেলের মধ্যে 5টি বর্জন করেছে সেখানে ভোট গণনার খুব তাৎপর্য বহন করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, অঘটন ছাড়া মোটামুটি সুষ্ঠু হয়েছিল এবং ফলাফল গণনার পরও কোনো পক্ষ মনক্ষুণ্ণ হলেও, হতাশ হলেও ফলাফল মেনে নিয়েছে, কারণ বিরাট ব্যবধানের জয়ী হয়েছে শিবির সমর্থিত প্যানেল। আমাদের ধারণা ছিল, আশা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে আরও ত্রুটিমুক্ত হবে, অনিয়ম থাকবে না এবং একটা সুন্দর পরিবেশে ভোট গ্রহণ এবং ভোট গণনা হবে। কিন্তু আমরা জাহাঙ্গীরনগরে তার ব্যত্যয় দেখলাম এবং ভোট গ্রহণের শেষ পর্যায়ে ছাত্রদল প্রথমে বর্জন করে, পরবর্তীকালে আরও 2টি বাম সংগঠন এবং এরপর আরও অনেকগুলো প্যানেল, মানে 5টি প্যানেল। এখন এখানে যে প্রশ্নটা উঠেছে সেটা হচ্ছে, শেষ পর্যন্ত এই সংগঠনগুলো লড়ল না কেন? এখন তাদের যে সমর্থক, যখন তারা বর্জনের ঘোষণা দিয়েছে তখন তাদের সমর্থকরা হয় ভোট দেয়নি, অথবা ভোট না দেওয়ারই কথা। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে সব অনিয়ম এবং দুর্বলতার কথা বলা হচ্ছে, সেই অনিয়মগুলো কতটা গুরুতর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনিয়মের অভিযোগ এসেছিল এবং 2-একটা প্রমাণও পাওয়া যায়, যেমন ব্যালট পেপারে ক্রস চিহ্ন দেওয়া, ব্যালট পেপার এক ভোটারকে দেওয়া হয়েছে, যেখান থেকে ব্যালট পেপার ছাপা হয়েছে ওখান থেকেই নাকি হয়েছে। এখন এই যে ব্যালট পেপার ছাপা হয়েছে, কোথায় ছাপা হয়েছে, এখন সব কিছু কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়। তাদের এই পুরো ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সেটা সুষ্ঠু তদন্ত হবে কিনা, সত্য বের হবে কিনা। এখন কালকে ফলাফল ঘোষণা হবে, ফলাফল ঘোষণায় যারা জয়ী হবে তারা উৎসব করবে এবং যারা বর্জন করেছে তারা হতাশ হবে, ঘরে ফিরে যাবে। কিন্তু পরিস্থিতিটা কি হবে? একটি নির্বাচনের পর তো আশা থাকে যে অন্তত 1 বছরের জন্য এই সংসদ ভালোভাবে কার্যকর থাকবে। বিজয়ী দল এবং বিজিত উভয় মিলেই, কিন্তু যারা পরাজিত হয়েছে তাদের তো বাদ দিয়ে আর বিশ্ববিদ্যালয় চলবে না বা ছাত্র সংসদে চলবে না। এবং যারা বিজয়ী হয়েছে তারা যদি
একতরফা চালাতে চায়, তাহলে তো আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ 15 বছর কীভাবে দেশ চালিয়েছে। এটি খুবই দুর্ভাগ্যজনক বলবো যে ছাত্র নেতৃত্ব, এই নেতৃত্বই তো জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তারাই একটি সফল নেতৃত্বের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। আজকে তারা সবাই মিলে একটা নির্বাচন করতে পারে না, মানে এটা তো মানে খুবই উদ্বেগের বিষয়। সামনে জাতীয় নির্বাচন এবং তার আগে রাকসু এবং চাকসু নির্বাচন, সেই নির্বাচনে কি এই ধারাবাহিকতা চলবে যে এক পক্ষ বর্জন করবে আর এক পক্ষকে বিজয়ী ঘোষণা করা হবে? তাহলে আমাদের মানে অসুখটা কিন্তু গভীর। মানে গণতন্ত্র হচ্ছে সবাইকে নিয়ে চলা আর সংখ্যাগরিষ্ঠের মতকে মেনে নিয়ে চলা। এখন যারা জয়ী হয়েছে তারা যে মতেরই হোক, আমি পছন্দ করতে পারি নাও করতে পারি, কিন্তু সেটা মতকে মানতে হবে, আর সেই সিদ্ধান্তকে মানতে হবে, রায়কে মানতে হবে, আর চেষ্টা করতে হবে যে এই যারা জয়ী হয়েছে তাদের দুর্বলতা কী, তাদের রাজনৈতিক দর্শন কী, সেই দর্শন কতটা পশ্চাৎপদ, কতটা প্রগতি বিরোধী, কতটা স্বাধীনতা বিরোধী, কতটা গণতন্ত্রের বিরোধী। কারণ গণতন্ত্র হচ্ছে সমান অধিকার। সেখানে যদি কোনো পক্ষ বলে যে কে কোন পোশাক পরবে, কে কোথায় যাবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলাফল ঘোষণার সময় আমরা দেখলাম হিজাব হিজাব বলে স্লোগান হয়েছে, সুতরাং ভাইরাল হয়েছে। তো এগুলো তো মানুষকে শঙ্কিত করে। একটি বিশ্ববিদ্যালয়ে তো পথ দেখাবে নির্বাচিত নেতৃত্ব, সেই যদি তারা সেই পথ দেখানোর বদলে ভয় দেখায় বা তাদের আচরণ যদি মানুষের মধ্যে ভয় জাগে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলবো যে নির্বাচিত যে প্যানেল, তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়েছিলেন, স্মৃতিসৌধ না গুরুস্থানে, আচ্ছা, আর সেখানে যে শ্রদ্ধা জানিয়েছে, এটি বলবো যে একটি ভালো সিদ্ধান্ত তাদের এবং ভালো পদক্ষেপ, অনেকেই এর প্রশংসা করেছে। এখন সেই চেতনা, এবং অনেকে বলেছে যে তারা কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর জগন্নাথ হলের সামনে যে জিসি দেব সহ যাদেরকে সেখানে গণকবর দেওয়া হয়েছে, তারা সেখানেও কেন শ্রদ্ধা জানাবে না? আমরা অতীতের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাই, ৭১কে বাদ দিয়ে নয়, ৭১কে ধারণ করে। এবং সেটি আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি হয়েছে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে না। তারা দেখেছে, সাধারণ শিক্ষার্থীরা দেখেছে কে তাদের কাছে বিপদে আপদে পাশে আছে। ছাত্রদলের পক্ষ থেকে বা বিএনপির অনেক নেতার পক্ষ থেকেও বলা হচ্ছে যে 15 বছর তারা ক্যাম্পাসে থাকতে পারেনি। গত 1 বছর তো কেউ বাধা দেয়নি। তাই 1 বছর কম সময় না। 1 বছরে যদি তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে মেলামেশা করতেন, তাদের অভাব অভিযোগ শুনতেন, তাদের সমস্যা দেখতেন, তাহলে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীদের সমর্থন পেতেন। এবং এই কাজটি কিন্তু শিবির করেছে। আমরা যতই না দেখার ভান করি, তারা করেছে বলেই সাধারণ শিক্ষার্থীদের সমর্থন পেয়েছে। যে কোনো প্রতিপক্ষকে কিন্তু বুদ্ধির লড়াই, জ্ঞানের লড়াইয়ে কিন্তু জয়ী হতে হয়। এখন জবরদস্তি করে বা বর্জন করে কে ফল হবে? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফলাফল, যে ব্যবধান দেখি, সেটা যদি জাহাঙ্গীরনগরে হয় বা তার চেয়ে বেশি হয়, সেটা তো খুবই উদ্বেগের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক অধ্যাপক, যিনি বাম ধারার খুবই সুপরিচিত, তাকে জিজ্ঞেস করলাম যে জাহাঙ্গীরনগরের ফলাফলে কী হচ্ছে বা কী হতে যাচ্ছে। পরে জাহাঙ্গীরনগরে সেখানে শিবিরের বিরুদ্ধে যে সব প্যানেল, তাদের অবস্থা খুবই শোচনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো প্যানেল, তো প্রথমত অনেকগুলো প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখুন যে শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের যে ভোট আর বিরোধীদের ভোট তার চেয়ে বেশি। তো তারা যদি ঐক্যবদ্ধভাবে লড়ত, তাহলে হয়তো তারাও জয়ী হতে পারত, অথবা একটা মিশ্র প্যানেল হতো, যে একতরফা জয় হতো না। এখন যে প্রশ্নটি আসছে যে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর প্রভাব জাতীয় রাজনীতিতে, জাতীয় নির্বাচনে কতটা প্রভাব, খুবই স্বাভাবিক। আর বিএনপি নেতারা ডাকসু নির্বাচন নিয়ে যে কথা বলেছেন খুবই হাস্যকর। বলেছেন ছাত্রলীগের ছেলেরা বা ছাত্রলীগের কর্মীরা শিবিরকে ভোট দিয়েছে।
প্রথমত কথা হচ্ছে যে ছাত্রলীগ তো নিষিদ্ধ, তার কর্মীরা, তার সমর্থকরা, ভোটাররা যদি ফলাফল নির্ধারণ করে তাহলে তো তাদেরকে উচিত যে তাদেরকেও সেই, তারা যেটা বলছেন যে এটা কৌশলের অংশ, সবই তো কৌশল। আর নির্বাচন তো কৌশল থাকতে হবে, সেই কৌশল তারা কেন নিল না? এটা ভাবার কোনো কারণ নেই যে ছাত্রলীগ ছাত্র দলের চেয়ে শিবিরকে বেশি মানে শিবিরকে কাছের ভাবার কোনো কারণ নেই। কারণ তাদের ছাত্র দলের সাথে তাদের হয়তো মতাদর্শিক লড়াই অথবা মাঠের লড়াই 15 বছরের, আর শিবিরের সাথে লড়াইটা কিন্তু কয়েক দশকের। শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু শিবির এবং শিবিরের বিরুদ্ধে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সব সংগঠন একসঙ্গেও লড়াই করেছে। চট্টগ্রামে দেখেছি আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি। সুতরাং এভাবে নিজেদের ব্যর্থতা, নিজেদের দুর্বলতা ঢাকা মানে ব্যর্থ চেষ্টা এটা, যে ছাত্রলীগের কর্মীরা তারা কৌশলে সব ভোট দিয়ে দিয়েছে। কীভাবে দেবে, কেন দেবে? কারণ মতাদর্শিকভাবে তো তারা পরস্পর বিরোধী, এবং তারা তো যে কোনো বিষয়ে জামাত শিবিরকেই লক্ষ্যবস্তু করেছে, এবং জামাত শিবিরও আওয়ামী লীগ বা ছাত্রলীগকে লক্ষ্যবস্তু করেছে। বিষয়টা হচ্ছে সাধারণ অতীত ইতিহাস অবশ্য এরকম না। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আপনি জানেন যে জুলাই সনদ নিয়ে কিন্তু এখনও মানে মতৈক্য হয়নি, এবং আলী নিয়াজ বলছেন যে কমিশনের কিছু করার নেই। মানে এখানেও কিন্তু একই, আমরা একসাথে যেমন নির্বাচনটা করতে পারলাম না, একসঙ্গে আমরা ভবিষ্যতে জাতীয় নির্বাচন করব, জাতির ভবিষ্যৎ নির্ধারণ করব, সেই গতিপথও আমরা ঠিক করতে পারলাম না। জুলাই সনদ কি প্রথমত একটি নির্বাচনটি কিভাবে হবে, দ্বিতীয়ত নির্বাচনের পর সরকারি দল, বিরোধী দলের ভূমিকা কি হবে, প্রধানমন্ত্রীর ভূমিকা কি হবে, বিরোধী দলের নেতার ভূমিকা কি হবে, এসব এর একটি রূপরেখা। এই রূপরেখা বিজয়ীরা মানবেন কি মানবে না সেটা পরের, বা যারা পরাজিত হবে নির্বাচনে তাদের কোনো কি অবস্থান থাকবে। কিন্তু এই ব্যাপারে কোনো ব্যাপারেই আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না। মানে এখন তার আওয়ামী লীগ নেই, তাদের আওয়ামী লীগকে যে ধরি তারা মাঠে নেই এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাহলে নির্বাচনের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করা হয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন, প্রতিদিনই উপদেষ্টারা বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন যে কোনো শক্তি নির্বাচন বাতিল করতে পারবে না, নির্বাচন বন্ধ করতে পারবে না। তাহলে নির্বাচনটা করবে কে? এখন ওই নির্বাচনও যদি এই জাকসুর মতো হয়, যেমন কোনো দল অংশ নিল, মাঝখানে থেমে গেল, অথবা কোনো দল একেবারেই অংশ নিল না, তাহলে তো আমাদের সেই 14, 18, 24-এর কথাই মনে করিয়ে দেবে যে একতরফা নির্বাচন বা আমিনামে নির্বাচন, অথবা কি বলে বিনা ভোটের নির্বাচন। কারণ কোনো আসনে যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে তো বিনা ভোটেই জয়ী হবে। এখন যেদিকে যাচ্ছে যে নির্বাচন, আমরা আশা করি যে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু নির্বাচন তো তিনি করবেন না, নির্বাচন করবেন রাজনৈতিক দলগুলো, প্রতিযোগীরা। তারা যদি একমত না হতে পারে, একমত হতে পারে না, তারা একমত হতে পারে না। আরও একটি প্রশ্ন, নির্বাচন কমিশন অনেক তৎপর, কিন্তু এখন পর্যন্ত নতুন দলগুলোর নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করেনি। এটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে সংশয়, সন্দেহ। কারণ বিশেষ করে এনসিপি একটি রাজনৈতিক দল, এই নিবন্ধন তো আসলো 2008 থেকে। আগে তো যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারত প্রতীক নিয়ে, আর প্রতীকটা নির্বাচন কমিশন দেবে। তাই এখানেও প্রাথমিক পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। বাকি এটা তো 7 দিনের বেশি লাগার কথা না, কিন্তু এই যে ঝুলিয়ে রাখা, তাতে নির্বাচন কমিশন সম্পর্কেও তো সন্দেহ, সংশয় দেখা দেয়। একটা হচ্ছে যে জুলাই সনদে আমরা একমত হতে পারিনি, কি কারণ আমি তা তো জানি না। সবটাই হচ্ছে যে আমরা তো বলতে হবে যে আমাদের সম্মিলিত ব্যর্থতা। আমরা রাজপথে সরকার হঠাতে যতটা সক্ষম, আমরা
কিভাবে সরকার গঠিত হবে, কিভাবে সরকার পরিচালিত হবে এবং কীভাবে সরকার জনগণের অধিকার রক্ষা করবে সে ব্যাপারে একমত হতে পারি না। এটা আমার 54 বছরের অভিজ্ঞতা। তাই না, তা তো বটেই, রাজনীতি তো আমাদের এইভাবেই চলছে। মানে সুস্থ ধারায় কখনোই চলে না। মানে কোনো নির্বাচিত বা অনির্বাচিত সরকারকে যখন রাস্তায় তাকে হটাতে হয়, রাস্তায় তাকে বিতাড়িত করতে হয়, সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রীকে বিতাড়িত হতে হয়, বিদেশে চলে যেতে হয়, মানে এর পরের মানে তাহলে এখন তার স্বৈরাচারকে দায়ী করা যাবে না যে স্বৈরাচার সব কিছু করে। এবং আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এটাও যে নির্বাচন বানচালের চেষ্টা করছে কারণ পতিত স্বৈরাচার। তা পতিত স্বৈরাচার যেখানে সামনাসামনি থাকে তার সেনাবাহিনী, তার বিজিবি, তার পুলিশ বাহিনী দিয়েও প্রতিরোধের মুখে ভেসে গেছে। কিন্তু আজকে সেই তাদের ভয় কেন? ভয় হচ্ছে অনৈক্য। ওই যে আলী রিয়াজ যে কথাটি বলছেন তাই তো, যে সব ক্ষেত্রেই যদি অনৈক্য থাকে এবং জটিল সমীকরণ হয় এবং মাসের পর মাস এটি এখন আমরা অনেকেই সাধুবাদ জানিয়েছে 30টি দল একসঙ্গে বসে আলোচনা করেছে। আলোচনা ফলাফল কি? আলোচনা তো আমরা সার্নিনিয়ানের সময় দেখেছি, তারানকোর সময় দেখেছি না। সবকটা দলকে 84টা সংস্কার প্রস্তাবে সম্মত হয়েছে, যেগুলো মূল সংস্কার না, কি মূল সংস্কারে তো রাজি হয় সম্মত। যেসব ব্যাপারে একমত হয়েছে সেটা তো প্রশাসনিক হতে পারে। এখানে একটা বিষয় তো, এই সংশয়ের তো কারণ আছে এখনকার পরিস্থিতি, যে যারা মনে করে যে আগামী দিনে জয়ী হতে পারবে না বা প্রতিপক্ষ জয়ী হবে, তাদের সংশয় যে জয়ী হয়ে বোধহয় সব কিছু উল্টে দেবে। তাই এ ব্যাপারে অবশ্যই মনে করি যে জুলাই সনদে একটা অঙ্গীকারনামা থাকা দরকার এবং সেখানে একটা আইনি ভিত্তিও থাকা দরকার। তা আইনি ভিত্তিটা আবার গণভোট বা সংবিধান সভা দিয়ে হবে না। আইনি ভিত্তিটা রাষ্ট্রপতি প্রক্লেমেশন দিয়ে করতে হবে, 70 নির্বাচন যেভাবে করেছে। এই ধরনের প্রস্তাব জামাত সহ কয়েকটি দল দিয়েছে। আমি মনে করি সেটা গ্রহণ করাই সবচেয়ে শ্রেয় হবে। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশের পরিস্থিতি নেপালেও, নেপাল কিন্তু এখনও অশান্ত, সরকার গঠিত হয়নি, 3 দিন চলে গেছে। এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল, এবং এটা নিয়ে ভূ রাজনীতির খেলা আছে অনেক। না, ভূ রাজনীতি যেটা বলছেন শুরুটা হলো শ্রীলঙ্কায় এবং তার আগে মালদ্বীপেও। মানে এই শ্রীলঙ্কার পর্যায়ে হয়নি, এরপর বাংলাদেশে এবং এখন নেপালে, পাকিস্তানেও হয়েছে। এখন পাকিস্তানে অন্য কায়দায়, মানে অন্য কায়দায়। মানুষের মধ্যে প্রশ্ন কিন্তু এরপর কোন দেশ? এবং সেক্ষেত্রে নেপালের প্রতিবেশী তো ভারত। নেপালে যেটা ভয়াবহ, মানে এবং এটাও ওই 3 দশক ধরে যে গণতান্ত্রিক ধারা চলে আসছে, কোনো সরকার তার মেয়াদ পূরণ করতে পারেনি। মানে দিনে রাতে সরকারের পরিবর্তন, এবং সেখানে একটি কিন্তু আনুপাতিক হারে ভোটের ব্যাপারটা আছে, যে কারণে বিএনপি সহ অনেক দলই বলছে যেখানে আনুপাতিক হারে ভোট সেখানে তো এই মানে মাসে মাসে সরকার বদল হয়। নেপালে তো 18 বার হয়েছে, 18 বার, এবং কোনোবারই কিন্তু শান্তিপূর্ণভাবে হয়নি, কিন্তু পিআরের কি প্রভাবটা ওখানেই। আচ্ছা, একটা হচ্ছে পিআর, দ্বিতীয় হচ্ছে যে এখানেও নেপাল বাংলাদেশের মতোই, বরং বাংলাদেশের চেয়ে আরও প্রত্যক্ষ আরও বেশি ভূ রাজনীতির শিকার। একদিকে ভারত, একদিকে চীন। কেউ কেউ মনে করে এই পরিবর্তনের পিছনে 2 বৃহৎ প্রতিবেশীর ইন্ধন আছে। আচ্ছা, কিন্তু জনগণ কেন ক্ষতিগ্রস্ত হবে? দেশ কেন ক্ষতিগ্রস্ত হবে? প্রধানমন্ত্রীকে কেন দেশ থেকে পালিয়ে যেতে হবে? বা প্রধানমন্ত্রীকে, এবং দেখেছেন যে বাংলাদেশের চেয়েও যে নিষ্ঠুরতা সেখানে, যেভাবে পুলিশকে, যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জনগণের যে রোষ, এখন এটি সেনাবাহিনী, আমাদের এখানেও তো দেখলাম যে সেনাবাহিনী ত্রাতার ভূমিকায়। নেপালেও একটি কথা হচ্ছে যে সেখানকার যে স্পিকার তিনি হয়তো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন, কিন্তু এখানে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। জাতিসংঘের এখানে ভূমিকা, যদিও জাতিসংঘ
সারা বিশ্বেই ভূমিকা রাখতে পারেনি, সে গাজা প্রমাণ। জাতিসংঘ যদি কোনো ভূমিকা রাখতে পারে, এমনকি তার প্রতিবেশী দেশগুলোও যদি ভূমিকা রাখে, না হলে এই নেপাল অর্থনৈতিক দিক থেকে আমাদের মতোই দুর্বল একটি দেশ, এবং সেখানে যে কোনো অঘটন, যে কোনো সংঘর্ষের পরিণাম ফল ভোগ করবে সাধারণ মানুষ। এবং সেখানে যদি খাদ্যাভাব দেখা দেয়, সেখানে যদি অন্যরকম সংকট তৈরি হয়, শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে, মানে যেটা আমাদের এখানেও কম বেশি হয়েছে, সুতরাং নেপাল এখন কে করবে? এখানেও বলবো যে রাজনৈতিক নেতৃত্বকে একটা কী বলে বিচক্ষণতা। এইসব পরিবর্তনের নেপথ্যে কারা খেলছে? না, এক হচ্ছে আমি বলবো যে বাইরে যারাই খেলুক, নিজেদের দুর্বলতার সুযোগেই তো খেলে। আমরা কেন সেই সুযোগটা দিচ্ছি? যখন প্রশ্ন উঠতে পারে যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কেন পালায়, একটাই হচ্ছে যে গায়ের জোরে দেশ শাসন করতে চায়, এবং জনগণের যে ভাষা তারা বুঝতে অক্ষম। অবশ্য জনগণের ভোট নিয়েই তারা ক্ষমতায় আসে। বাংলাদেশে আপনি দেখেন যে 54 বছরে তো তাই ঘটেছে। যারা বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, তারা আবার একইভাবে জনধিক্কারের মুখে দেশ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। এখন তো আরেকটি সমস্যা যে সামনে নির্বাচন নেই, অর্থাৎ জনগণের সমর্থন আছে কি নেই সেটা জানারও তো সুযোগ নেই। নির্বাচন না হলে কীভাবে জানবেন? আর এই অন্তর্বর্তী সরকার যত প্রলম্বিত হবে, তত দেশ সংকট আরও বাড়বে। এটাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এবং সংকট বাড়লে সেই পরিস্থিতি কোন দিকে যাবে, তখন নির্বাচন করার পরিবেশ থাকবে কি না, এখনই অনেকে প্রশ্ন করছেন। তারপরও মনে করে যে সরকার যদি শক্ত ভূমিকা নেয়, রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন করাটা সম্ভব, এবং একটা ভালো নির্বাচন। না, ধরেন মাত্র 4-4.5 মাস বাকি আছে, এখন তো নির্বাচনের কোনো আবহাওয়া আমরা লক্ষ্য করছি না। আর সেটি আমার ধারণা যে সেটি রোডম্যাপ দিয়েছে, তফসিল ঘোষণার পর তার একটা হয়তো আমরা প্রভাব দেখব। অর্থাৎ নির্বাচনের আবার কোথাও কোথাও তো আছে, আমাদের রাজনৈতিক নেতারা তো এলাকায় যান। জামাত ইসলামী যে পিয়ারের দাবি সামনে এনেছেন, তারা কিন্তু 300 আসনেই সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। বিএনপিও অনেক জায়গায় তো তারা প্রার্থীর নাম বলেছেন, আবার অন্যান্য দলগুলো। এখন নির্বাচনটা কিভাবে হবে? এখন প্রশ্নটা হচ্ছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা। হ্যাঁ, জামাত ইসলাম অবশ্যই তার এই ছাত্র সংসদ নির্বাচনের তাদের উপর প্রভাব রাজনীতিতে পড়বে, এবং সেখানে জামাত সেই সুবিধাটা নিতে চাইবে। সেখানে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান আশা করি। জামাতের একটা দায়িত্বপূর্ণ নেতা বলেছেন যে বিএনপির বাইরে সব দলকে তারা একসঙ্গে নিতে চায়, মানে একসঙ্গে নিয়ে জোট করতে চায়। সেটা যদি হয়, তাহলে বিএনপি বনাম বিএনপির বাইরের সব দল একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। কারণ প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলা, কারচুপি, জবরদস্তি হবেই। প্রতিদ্বন্দ্বিতা থাকলে এটা কম হয়। এখন নির্বাচন কমিশন এবং সরকারের দায়িত্ব হচ্ছে সেটি নিশ্চিত করা যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুরাব ভাই। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।